হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে WBH এর টেস্ট পেপারে মডেল কোশ্চেন সেট 11 এর গ্রুপ বি এর সমাধান করবো, অর্থাৎ ভৌতবিজ্ঞান। দেখে নাও, বিষয় ভৌতবিজ্ঞানের মডেল কোশ্চেন সেট 11 গ্রুপ বি পেজ নাম্বার D31 এর সম্পূর্ণ সমাধান ব্যাখ্যা সহকারে আলোচনা করব এবং চেষ্টা করব সব থেকে সহজ করে ব্যাখ্যা করে কী করে প্রত্যেকটার উত্তর তোমাদের সামনে আলোচনা করা যায়। ওকে, তাহলে প্রথম আমরা প্রশ্ন আলোচনা, প্রথম 1 নম্বর কোশ্চেন দেখুন, পেজ নাম্বার D31। যাদের কাছে বলে দিচ্ছি WBH এর টেস্ট পেপার নেই, তারা ডেসক্রিপশন যাবে, সেখানে এর PDF ফাইল বা কোশ্চেন আমি PDF ফাইল আকারে দিয়ে দেবো, সেখানে সেই লিঙ্ক থেকে ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিতে পারো কোশ্চেনগুলো। ওকে, তাহলে এখানে প্রথম কোশ্চেনটা আছে দেখে নাও, D31 পেজ নাম্বার গ্রুপ বি। প্রথম প্রশ্ন 2.1, বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়াগত প্রাকৃতিক গোলযোগ ঘটে? মানে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বিভিন্ন রকম ধূলিকণা বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে? সেটা হচ্ছে একদম প্রথম স্তর, ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে এই ঘটনাগুলো হয়, সেখানে ট্রপোস্ফিয়ারকে বলা কি ক্ষুব্ধমণ্ডল। কারণ কি, ঝড় ঝঞ্ঝাট, বৃষ্টি হাওয়া, বিভিন্ন রকম আকাশ করকানো, ধুলোবালি, বিভিন্ন যত রকম জিনিস দেখা যায়, সেটা প্রথম বায়ুমণ্ডল দেখা যায়, সেটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলকে বলা হয়। তাহলে এটা হচ্ছে কি 2.1, এটা কি হবে? ট্রপোস্ফিয়ার। একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। কোশ্চেনে ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়? কারণ কি, ট্রপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, বিভিন্ন রকম যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে সেইগুলো ট্রপোস্ফিয়ারে হয় বলে একে ক্ষুব্ধমণ্ডলও বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেন 2.1 এর অথবা কি বলেছে দেখানো, বায়োগ্যাস উৎপাদনের জন্য প্রধান কাঁচামাল কোনটি? বায়োগ্যাস অর্থাৎ যেখান থেকে আমরা মিথেন পাই, মিথেন হচ্ছে মেন গ্যাস বায়োগ্যাসের। আর এটার কাঁচামাল হিসাবে মানে কোন পদার্থ থেকে আমরা বায়োগ্যাস উৎপন্ন করতে পারি? বলছে কি বায়োগ্যাস উৎপাদনের জন্য প্রধান কাঁচামাল কোনটি? সেটা হচ্ছে গোবর। ওকে, গরুর যে গোবর আছে সেটা হচ্ছে কি বায়োগ্যাসের উৎপাদনের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এখানটা কি হবে? 2.1 এর অথবা গোবর। ওকে, গোবর। নেক্সট কোশ্চেন দেখো 2.2 কোশ্চেন কি দিয়ে দেখানো, জৈব আবর্জনাকে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করায়? খুব সুন্দর কোশ্চেন দেখানো, যে পরিবেশের ভাবনা এই চ্যাপ্টার একদম শেষের দিকে বিকল্প যে শক্তির উৎস আছে সেখানে একদম শেষের দিকে আছে যে বায়োগ্যাস কীভাবে উৎপন্ন করা হয়, কোন ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে বা বিয়োজিত করে আমার মিথেন উৎপন্ন করায়, সেখানে যে মিথানোজয়িক ব্যাকটেরিয়া। ওকে, মিথানোজয়িক ব্যাকটেরিয়ার দ্বারা বায়োগ্যাসকে বিভাজন বা বিয়োজন করা যায়। তাহলে এখানে কোশ্চেন দিয়েছেন, জৈব আবর্জনাকে কোন ব্যাকটেরিয়ার সাহায্যে পচিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করা হয়? সেটা মিথানোজনিক ব্যাকটেরিয়া। ওকে, মিথানোজনিক ব্যাকটেরিয়া। 2.2 মিথানোজয়িক ব্যাকটেরিয়া। ওকে, মিথানোজয়িক ব্যাকটেরিয়ার সাহায্যে জৈব আবর্জনাকে পচিয়ে মিথেন গ্যাস উৎপাদন করা হয়। এটা সবথেকে বলো, তুমি একবার যদি ওই অংশটা একটু দেখে নাও, বা আমার দেখবে যে পরিবেশনের ভাবনা এই চ্যাপ্টার শেষের দিকে যে ভিডিওগুলো আছে একটু দেখে নেবে, খুব সহজ করে এইগুলো বোঝানো হয়েছে। ভিডিও দেখলে যথেষ্ট হয়ে যায় তোমার। এই বিশেষ করে প্রাকৃতিক যে বিকল্প শক্তির উৎস যেগুলো আলোচনা করেছিলাম, ওইগুলো যদি ভালো করে বুঝে নাও তাহলে দেখবে খুব সহজে এই চ্যাপ্টারটা তোমরা বুঝতে পেরে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও 2.3 কোশ্চেনে কী দিয়েছে দেখে নাও, কোনো গ্যাসের চাপ কোন বিষয়ের উপর নির্ভরশীল? কোনো গ্যাসের চাপ কোন বিষয়ের উপর নির্ভরশীল? দেখে নাও, যে ধরো কোনো একটা গ্যাস আছে, এখানে একটা পিস্টন আছে, এখানে কিছু পরিমাণ গ্যাস আছে, তাহলে এই গ্যাসের যে চাপটা, সেই চাপটা কোন বিষয়ের উপর ডিপেন্ড করবে? তাহলে উপরে পৃষ্ঠে যে চাপ প্রয়োগ করবে, সেই চাপটা কার উপর ডিপেন্ড করে? দেখো এই গ্যাসের আয়তনের উপরে, আয়তনের উপরে। তারপরে কি, গ্যাসটির উষ্ণতা কত, উষ্ণতার উপর ডিপেন্ড করবে। আর গ্যাসটির ভর কত, ভর অর্থাৎ যদি আয়তন বেশি হয় চাপ কমে যাবে, উষ্ণতা বেশি হলো আয়তন প্রসারিত হবে, আয়তন বাড়বে, চাপটা কমে যাবে, ভর বেশি হলো চাপটা কমে যাবে। তাহলে কোনো গ্যাসের চাপ কোন বিষয়ের উপর নির্ভরশীল? সেটা কি, তাহলে এখানে বলতে পারি 2.3 কোশ্চেন নাম্বার কত দিয়ে 2.3, গ্যাসের ভরের উপর। ওকে, গ্যাসের ভরের উপর 1 নম্বর হচ্ছে কি গ্যাসের ভরের উপর, 2 নম্বর হচ্ছে কি গ্যাসের আয়তনের উপর, আয়তন অর্থাৎ ভি। ওকে, ভি আয়তনের উপর। লাস্ট 3 নম্বরটা হচ্ছে কি
গ্যাসের উষ্ণতার উপর এটা ভর হচ্ছে এম। অর্থাৎ গ্যাসের যে উপরে যে চাপটা, সেই চাপটা তিনটি রাশির উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে গ্যাসের ভর, একটা হচ্ছে গ্যাসের আয়তন, আর একটা গ্যাসের উষ্ণতা, কত উষ্ণতা আছে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। এইভাবে তোমরা পয়েন্ট আকারে লিখে রাখবে যে কোন কী উপরে ডিপেন্ড, 1 2 3 এই তিনটে বিষয়টা লিখে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো 2.4 কোশ্চেনটা দেখে না কী বলেছে, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। এই কোশ্চেনটা আমি আগেও আলোচনা করেছিলাম। সর্বথারা এই কোশ্চেনটা যেটা দেখে বারবার রিপিট হচ্ছে, যেই কোশ্চেনগুলো তোমরা যদি আমার WH এর ধারাবাহিক সমাধানগুলো দেখে থাকো, তাহলে যেই কোশ্চেনটা তুমি বারবার রিপিট পাবে সেই কোশ্চেন স্টার মার্ক দিয়ে রাখবে, সেইগুলো পরীক্ষায় আসার চান্সটা অনেকটাই বেশি। তার মধ্যে হচ্ছে এই কোশ্চেনটা একটা আছে, কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, সেটা হচ্ছে নিম্নচাপ উচ্চ উষ্ণতায়। তার সঠিক উত্তর ঠিক হবে 2.4 নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়। ওকে, তাহলে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় একটা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তাহলে এটা তোমরা লিখে নেবে ওখানে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 2.5 কোশ্চেন কী বলছে, এক ব্যক্তি একটি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে বড় দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে পেল। দর্পণটি কী প্রকৃতির? খুবই সহজ, সেটা হবে কি অবতল দর্পণ। সর্বদা মনে রাখবে, অবতল দর্পণ দ্বারা বস্তুর হচ্ছে সর্বদা আকারে বৃহত্তর বা বড় বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়, আর উত্তল দর্পণ দ্বারা ক্ষুদ্র আকারে আমার প্রতিবিম্ব পাওয়া যায়। সেই জন্য গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে বা লুকিং গ্লাসে আমরা যেই দর্পণ ব্যবহার করি সেটা হচ্ছে কি উত্তল দর্পণ, কারণ প্রতিবিম্ব ছোটো ছোটো দরকার আছে। আর নর্মাল দেখবে দন্ত চিকিৎসার ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে দেখবে যেখানে খুব মানে কোনো বস্তুর প্রতিবিম্ব বড় আকার দেখা দরকার আছে, সেখানে দর্পণ যদি ব্যবহার করে সেখানে অবতল দর্পণ ব্যবহার করা হয়। কারণ দেখে নাও, অবতল দর্পণের ক্ষেত্রে দেখে নাও, অবতল দর্পণ হচ্ছে এরকম টাইপের হয়। তা যদি কোনো বস্তু ধরলাম আছে, এখানটায় কোনো একটা বস্তু আছে, তাহলে এর প্রতিবিম্ব যদি তৈরি হয়, তাহলে প্রতিবিম্ব এই জায়গায় তৈরি হবে এরকম। তাহলে বস্তুর থেকে প্রতিবিম্বটা কি আকারে বড় হবে। তাহলে অবশ্যই এখানে যে কোশ্চেনটা বলছে, কোনো এক ব্যক্তি একটি দর্পণের সামনে দাঁড়িয়ে নিজ দৈর্ঘ্যের চেয়ে বড় দৈর্ঘ্যের প্রতিবিম্ব দেখতে পেল, দর্পণটি কী প্রকৃতির হবে? অবশ্যই দর্পণটি কী হবে? অবতল প্রকৃতির হবে। এটা কী হবে? অবতল। তাছাড়া কোনো বস্তুকে দর্পণের খুব কাছাকাছি যদি রাখা হয়, তার একটা অসৎ কিন্তু বৃহৎ আকার বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। অর্থাৎ যে কোনো অবস্থায় দেখো, এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব, এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, কিন্তু দুটো ক্ষেত্রে থেকে প্রতিবিম্বটা বস্তু তুলনায় আকারে কী হচ্ছে? বড় হচ্ছে। তাহলে বস্তু তুলনায় আকারে বড় প্রতিবিম্ব পেতে গেলে সেটা কী দর্পণ ব্যবহার করতে হবে? অবতল দর্পণ। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? 2.5। ওকে, অবতল দর্পণ। ওকে, তা সঠিক উত্তর কত হবে দেখো, অবতল দর্পণ। ওকে, নেক্সট এর অথবাটা দেখে না কী বলেছে, গলার চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার করা হয়। এবার গলার চিকিৎসা, এই কনসেপ্টটা রাখো, যে কনসেপ্টটা আগে আলোচনা করছিলাম, যে কোনো জিনিস ক্ষুদ্র জিনিসকে যদি আমরা বড় আকারে দেখতে চাই, সেখানে কোন দর্পণ ব্যবহার করবো? অবতল দর্পণ। এবার গলার চিকিৎসার ক্ষেত্রে, গলার কোনো চিকিৎসা কোনো একটা যদি প্রবলেম হয়, সেই প্রবলেমের চিকিৎসা করে সেখানে গলার ভিতরে কোনো ক্যামেরা বা কোনো দর্পণে এমনভাবে লাগিয়ে যদি আমি তার প্রতিবিম্বটা কী চাইছি? বড় আকারে দেখতে চাইছি, তার প্রতিবিম্ব যদি বড় আকারে দেখতে চাই, কী দর্পণ ব্যবহার করবো আমরা? অবশ্যই এখানে অবতল দর্পণ ব্যবহার করবো। তার দন্ত চিকিৎসা বা গলা বা আশপাশে কোনো জায়গায় কোনো সমস্যা, সেই জায়গাটায় যদি আমরা বড় আকারে দেখতে চাই, তার বৃহৎ প্রতিবিম্ব একমাত্র অবতল দর্পণই গঠন করতে পারে। সেই জন্য আমরা ছোট্ট জায়গাতে বড় আকারের প্রতিবিম্ব পেতে গেলে সেখানে সর্বদা আমরা কী ব্যবহার করবো? অবতল দর্পণ ব্যবহার করবো। তাহলে এখানে উত্তর কী হবে? অথবা হচ্ছে কি অবতল দর্পণ। এর অপোজিট দিকে কোশ্চেন আছে যে গাড়ির ভিউ ফাইন্ডার বা লুকিং গ্লাস হিসাবে কী ব্যবহার করা হয়, কী দর্পণ ব্যবহার করা হয়। তুমি এবার কনসেপ্টটা রাখার চেষ্টা করো। যেমন তুমি গাড়ি চালার পিছনে কোনো গাড়ি আসছে, কোনো মোটরসাইকেল, কোনো ট্যাক্সি, কোনো বড় লরি, তা সেখানে তুমি যে গাড়ি চালাচ্ছ, তুমি তোমার লুকিং গ্লাসে দেখছো গাড়িগুলো, তা সেই গাড়িগুলোর প্রতিবিম্ব কি আকারে বড় আকারে দেখছো না ছোটো আকারে দেখছো? হবে একটা ট্যাক্সি কত বড় হতে পারে, তার থেকে বড় যদি প্রতিবিম্ব তুমি এই কাঁচের মধ্যে দেখতে যাও, তাহলে তোমাকে ওই লুকিং গ্লাসের মধ্যে তুমি দেখতে পাবে না। কিন্তু আমরা দেখি কি বস্তুর প্রতিবিম্বটা আকারে ছোট ক্ষুদ্র আকারে দেখতে পাই। তাহলে ক্ষুদ্র যে কোনো বস্তুর প্রতিবিম্ব আকারে ছোট করতে গেলে কী দর্পণ ব্যবহার করা হয়? সেটা উত্তল দর্পণ। সর্বদা এটা মনে রাখবে, উত্তল দর্পণ ব্যবহার করা হয় যে কোনো বস্তুর ক্ষুদ্রতম বা খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করার জন্য।
আর অবতল দর্পণ ব্যবহার করা হয় যে কোনো বস্তুর বৃহৎ আকার বা বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করার জন্য। সেই জন্য লুকিং গ্লাস হিসাবে বা গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে কী ব্যবহার করা হয়? উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আর দন্ত চিকিৎসা, যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা আছে যার প্রতিবিম্ব আমার বড় বড় দরকার আছে, দন্ত চিকিৎসা বা গলার কোনো চিকিৎসার জন্য বা কোনো বস্তুর বড় ধরনের ইমেজ প্রতিবিম্ব তৈরি করার জন্য আমরা অবতল দর্পণ ব্যবহার করি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট 2.6 কোশ্চেনটা দেখে নাও কী বলেছে। কোন শর্তে উত্তল লেন্স অসৎ প্রতিবিম্ব গঠন করে? উত্তল লেন্স অসৎ প্রতিবিম্ব গঠন করে, খুবই সহজ দেখে নাও। কোন শর্তে একটি উত্তল লেন্স অসৎ প্রতিবিম্ব গঠন করে? সাধারণত মনে রাখবে উত্তল লেন্স সৎ প্রতিবিম্ব গঠন করে। অবতল দর্পণ, কথাগুলো ভালো করে মিশিয়ে রাখবা, লিখে রাখবে নোট আকারে। উত্তল লেন্স এবং অবতল দর্পণ সর্বদা সৎ প্রতিবিম্ব গঠিত করে। নর্মালিভাবে সাধারণভাবে এরা সৎ প্রতিবিম্ব গঠিত করে। আর অবতল লেন্স এবং উত্তল দর্পণ এরা কি করে? অসৎ প্রতিবিম্ব গঠন করে এবং প্রতিবিম্ব আকারে ক্ষুদ্র আকার হয়। যদি বলে বৃহৎ আকারে বা বিবর্ধিত প্রতিবিম্ব কারা গঠন করে, সেটা হচ্ছে কি অবতল দর্পণ আর উত্তল লেন্স। অবতল দর্পণ আর উত্তল লেন্স সাধারণত সৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। আর উত্তল দর্পণ অবতল লেন্স এরা কি করে? অসৎ এবং খর্বাকৃতি বা ক্ষুদ্র প্রতিবিম্ব গঠিত করে। এখানে কোশ্চেন দিয়েছে কি একটু ব্যতিক্রমী কোশ্চেন দিয়েছে। কোন শর্তে, কোশ্চেনটা এখানে কী বলেছে, কোন শর্তে উত্তল লেন্স অসৎ প্রতিবিম্ব গঠন করে? সেটা কি, যেমন আমি দর্পণের ক্ষেত্রে বলেছিলাম একই, দুটোর ক্ষেত্রে সেমই হবে। যদি অবতল লেন্স নিয়ে এটা অবতল দর্পণ নিচ্ছি আমি, এটা ফোকাস বিন্দু ধরলাম, ফোকাস বিন্দু। বস্তুকে যদি ফোকাস বিন্দু এবং মেরু, এই মেরুর কাছাকাছি রাখা হয় তাহলে এর প্রতিবিম্ব তৈরি হবে বিবর্ধিত কিন্তু অসৎ, এটা অসৎ হবে। ঠিক একইভাবে লেন্সের ক্ষেত্রে যদি আমরা লেন্স নিই, উত্তল লেন্স নিই, তাহলে এটা মুখ্য ফোকাস হলো, মুখ্য ফোকাস এবং এটা হচ্ছে কি আলোক কেন্দ্র। এই বিন্দুটা হচ্ছে কি আলোক কেন্দ্র, ওকে, আলোক কেন্দ্র। তাহলে মুখ্য ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে কোনো জায়গায় যদি বস্তুকে রাখা হয়, এখানেও প্রতিবিম্বটা কী হবে? এখানে গঠিত হবে অসৎ হবে, এটাও অসৎ। তাহলে বলবে কি বস্তুকে যদি লেন্সের, উত্তল লেন্সের আলোক কেন্দ্র এবং মুখ্য ফোকাসের মাঝে বরাবর রাখা হয় বা এর মধ্যে রাখা হয়, তাহলে বস্তুটির প্রতিবিম্ব যে গঠিত হবে সেটা বিবর্ধিত হবে এবং অসৎ হবে। তার শর্তটা কি? বস্তুটাকে কোথায় রাখতে হবে? মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু এবং আলোক কেন্দ্রের মাঝ বরাবর, এদের মধ্যে রাখতে হবে বস্তুকে, তবেই অসৎ প্রতিবিম্ব গঠিত হবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 2.7 কোশ্চেনটা দেখো কী বলেছে। গামারশ্মির একটি ব্যবহার লেখো। গামারশ্মি দেখবে অনেক ব্যবহার আছে, তুমি বইও দেখলে পেয়ে যাবে অনেক কিছু। তো এখানে বলতে পারি কি রেডিওগ্রাফিক। এখানে তোমরা বলতে পারি আমি যে কোশ্চেন নাম্বার কত দেখে নাও, 2.7 রেডিওগ্রাফিক। ওকে, রেডিওগ্রাফিক। ওকে, রেডিওগ্রাফিক হিসাবে রেডিওগ্রাফিতে আমরা গামারশ্মি ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন 2.8 কোশ্চেন কী বলছে, বাড়িতে বৈদ্যুতিক বাল্ব, পাখা ইত্যাদি সরঞ্জাম কোন সমবায় যুক্ত করা উচিত? খুবই সহজ দেখো, এটা তোমাদের একদম চলতরিতে শেষের দিকে আছে। বাড়িতে যে কোনো কানেকশান, আমাদেরকে বাড়িতে যে কোনো কানেকশন সর্বদা 220 ভোল্ট, প্রত্যেকটার ক্ষেত্রে ভোল্টেজ সেম থাকে। যে কোনো টিউবলাইট লাগাও, পাখা লাগাও, টিভি লাগাও, ফ্রিজ লাগাও, প্রত্যেকটা কার সঙ্গে কানেক্ট করা থাকে, ভোল্টেজটা দেখবে সেম 220 ভোল্ট। এবার কোন ক্ষেত্রে ভোল্টেজটা সেম থাকে সেটা কি সমান্তরাল সমবায়। আমরা বলেছিলাম যে কোনো বর্তনীকে, কোনো যন্ত্রকে যদি পরস্পর শ্রেণী সমবায় যুক্ত করা হয়, তাদের প্রত্যেকটার মধ্যে দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে কিন্তু বিভব আলাদা হবে। আর যদি যন্ত্রগুলোকে বা রোধগুলোকে পরস্পর সমান্তরাল সমবায় রাখা হয়, তাদের প্রত্যেকটার বিভব সেম হবে কিন্তু কারেন্ট আলাদা হবে। ঠিক একইভাবে বাড়িতে যে কোনো সরঞ্জাম যখনই যুক্ত করা হয়, সেটা লাইট হোক বা ইলেকট্রিক কোনো আয়রন হোক বা টিভি হোক বা ফ্রিজ হোক বা যে কোনো জিনিস যখনই যুক্ত করা দেখবে এদের প্রত্যেকটা বিভব বা ভোল্টেজ সেম থাকে, 220 ভোল্ট থাকে। তাহলে বিভব যদি সেম থাকে তাহলে আমরা সহজেই বলতে পারবো এটা কি সমান্তরাল সমবায় যুক্ত থাকে। নর্মালি ভালোভাবে মনে রাখবে, গৃহস্থলে যে কোনো বর্তনী, যে কোনো ঘরে কারেন্টে যে কাজ করা হয়, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট, প্রত্যেকটা যন্ত্র যে সমান্তরাল সমবায় যুক্ত থাকে। তাহলে এখানে সঠিক উত্তরটা কী হবে? সমান্তরাল সমবায়। ওকে, তা 2.8
তাহলে কোশ্চেনটা কী বলে দেখে নাও, বাড়িতে বৈদ্যুতিক বাল্ব পাখা ইত্যাদি সরঞ্জাম কোন সমবায় যুক্ত করা উচিত? সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়, যাতে প্রত্যেকটি ইকুয়াল ভোল্টেজ পাক। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন 2.9, শর্ট সার্কিট হলে বর্তনীর রোধ কত হয়? 0 হয়। নর্মালি দেখে শর্ট সার্কিট কাকে বলে, কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। তাহলে এখানে একটা রোধ আছে, এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে আর রোধ আছে, এখানে বিভব আছে। তাহলে এখানদের মধ্যে কী হবে? আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। সেখানে ওহমের সূত্র ভি ইকুয়াল টু আই আর, আমরা এটা বলতে পারি। এবারে দেখে নাও, কোনোভাবে যদি এরকম করা হয়, ব্যাটারির পজিটিভ প্রান্তটা একটা তার দিয়ে যদি নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করে দিই, অর্থাৎ কী করছে দেখে নাও, মানে এমন তার নিলাম যার রোধ নগণ্য, তামা একটা তার নিলাম ধরো, তাতে কী হচ্ছে, ব্যাটারির পজিটিভ প্রান্তটা ব্যাটারির নেগেটিভ প্রান্তটা, অর্থাৎ দুটো ব্যাটারির পজিটিভ নেগেটিভ একটা তার দিয়ে আমি যুক্ত করে দিলাম। যুক্ত করলে কী হবে দেখে নাও, তাহলে এখানে রোধ আছে একটা, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, কিন্তু এখানে কোনো রোধ নেই, রেজিস্ট্যান্স নেই। তার যেখানে রেজিস্ট্যান্স নেই সেই দিক দিয়ে কী হবে, কারেন্ট বিশাল পরিমাণ প্রবাহিত হবে। তাহলে এখানে অনেক পরিমাণ, হিউজ পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তারপরে এখানে সার্কিটগুলো পুড়ে যেতে পারে, যেহেতু কারেন্ট বেশি প্রবাহিত হলে তাপ উৎপন্ন হবে, তাপ উৎপন্ন সেটা পুড়ে যেতে পারে। সেই জন্য শর্ট সার্কিট হলে দেখবে ঘরের কারেন্ট বা তারপারগুলো পুড়ে যায়। কেন পুড়ে যায়? কনসেপ্ট হচ্ছে এইটাই, শর্ট সার্কিট হওয়া মানে কি, পজিটিভ নেগেটিভ এক হয়ে যায়। কোনো কারণে কোনো তার দ্বারা যদি পজিটিভ নেগেটিভকে একসঙ্গে জয়েন করে দিই, সেখানে কি ব্যাটারির সমস্ত যে সোর্স আছে, সোর্সটার ম্যাক্সিমাম কারেন্টটা কোন দিক থেকে প্রবাহিত হবে? এই তারের মধ্য দিয়ে। তাহলে পজিটিভ দিয়ে নেগেটিভ দিয়ে হিউজ পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। তাহলে অনেক কারেন্ট যদি প্রবাহিত হয়ে যায়, তাহলে সেখানে বর্তমানে পুড়ে যেতে পারে। তাহলে এখানে বলতে পারি, আর এখানে তাহলে রোধ কী থাকে? নগণ্য থাকে। শর্ট সার্কিট মানে সেখানে রোধ থাকবে না। তাহলে এখানে যে কোশ্চেন বলেছে, শর্ট সার্কিট হলে বর্তমানে রোধ কত হয়? 0 হয়ে যায়। সেই জন্যই তো বেশি পরিমাণ কারেন্ট উৎপন্ন হয় বা পাওয়া যায়। তাহলে এখানে বলবো কি, 2.9 0 হয়। তা শর্ট সার্কিট হলে বর্তনীর রোধ কত হয়? 0 হয়। ওকে, এটা ভালো করে মনে রাখবে, যেখানে যে তার দ্বারা শর্ট সার্কিট হয় সেটা কি কোনো রেজিস্ট্যান্স বা রোধ থাকে না, অর্থাৎ প্রায় 0, মানে আমরা নিয়ারলি ইকুয়াল টু এটা 0 ধরতে পারি। তাহলে অবশ্যই শর্ট সার্কিটের সময় আমার বর্তনীর রোধটা কত হবে? 0 হবে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন 2.10, 10 নম্বর কোশ্চেনটা কী বলছে, একটি পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ মাপার জন্য ভোল্টমিটারকে কোন সমবায় যুক্ত করা হয়? সমান্তরাল সমবায়। সর্বদা এটা মনে রাখবে। আমার ধরো কোনো একটা বর্তনী আছে, ধরলাম এখানে কোনো একটা বর্তনী আছে, এখানে কোনো একটা ধরলাম আমার একটি পাখা আছে, ফ্যান। ওকে, তো এখানে আমি এটার সাথে একটা ব্যাটারি কানেক্ট করেছি, যুক্ত করেছি। তাহলে এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এই রেজিস্ট্যান্সে আর, তাহলে এখানে কারেন্ট যাচ্ছে আই। তাহলে আমি যদি চাই এই রেজিস্ট্যান্স সাপেক্ষে বিভবটা কত, এই রোধের বিভবটা কত আমি মাপতে চাইছি, সেই জন্য আমরা কী করবো, সঙ্গে একটা ভোল্ট মিটার যুক্ত করব। সেই ভোল্ট মিটারকে এই রোধের সাপেক্ষে সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। ওকে, সমান্তরাল সমবায় ভালো করে এটা নোট করে রেখে দাও। যে কোনো বর্তনীর সঙ্গে ভোল্ট মিটার, বিভব পরিমাপ করার জন্য যে ভোল্ট মিটার ব্যবহার করা হয়, বর্তনী বা সেই যন্ত্রের সাপেক্ষে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়। ভোল্ট মিটারকে সর্বদা সমান্তরাল সমবায় যুক্ত করা হয়, আর অ্যামমিটারকে বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত হয়। এটা ভালো করে নোট করে লিখে রাখো। বর্তনীর সঙ্গে ভোল্ট মিটারটা সর্বদা সমান্তরাল সমবায় যুক্ত করা হয়, এবং অ্যামমিটারটা শ্রেণী সমবায় যুক্ত হয়। বর্তনীর সঙ্গে অ্যামমিটার শ্রেণী সমবায় যুক্ত করা হয়, ভোল্ট মিটার সমান্তরাল সমবায় যুক্ত করা হয়। এখানে ভোল্ট মিটার বলছে, তাহলে এখানে কোশ্চেন অনুযায়ী কী হবে, একটি পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ মাপার জন্য ভোল্ট মিটারকে কোন সমবায় যুক্ত করা হয়? সমান্তরাল সমবায়। 2.10 সমান্তরাল সমবায়। ওকে, সর্বদা মনে রাখবে সমান্তরাল সমবায় যুক্ত করা হয়। আর অ্যামমিটার যদি হয়, এখানে যদি আমি অ্যামমিটার বসি, তাহলে অ্যামমিটারকে বর্তনীর সঙ্গে শ্রেণী সমবায় যুক্ত হয়। তাহলে অ্যামমিটার থাকবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মূল সার্কিটের সঙ্গে, আর ভোল্ট মিটার থাকবে যা দুই প্রান্তে আমি বিভব প্রভেদ নির্ণয় করব তার সঙ্গে সমান্তরাল সমবায়। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও 2.10 এর অথবা কোশ্চেন কি হচ্ছে, উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহীর রোধ কীভাবে পরিবর্তিত হয়? উষ্ণতা বাড়লে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কমে, অর্থাৎ রোধক কমে যায়। একমাত্র অর্ধপরিবাহী হচ্ছে, নর্মাল পরিবারের ক্ষেত্রে কি উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ কমে। এর লেখচিত্রটা ভালো করে মনে রাখবে। লেখচিত্রটা হচ্ছে এরকম,
এটা যদি উষ্ণতা টি হয়, এটা যদি রোধাঙ্ক হয়, তাহলে পরিবাহের ক্ষেত্রে লেখচিত্রটা এইভাবে মূল বিন্দুভাবে সরলরেখা হবে, আর অর্ধ পরিবাহের ক্ষেত্রে এইরকম হবে, কমতে থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে কি, এই লেখচিত্রটা হচ্ছে কি পরিবাহী, আর এটা হচ্ছে কি অর্ধ পরিবাহী। ওকে, এটা হচ্ছে কি অর্ধ পরিবাহী। তাহলে অর্ধ পরিবাহের ক্ষেত্রে উষ্ণতা যত বাড়বে রোধাঙ্ক তত ধীরে ধীরে কমবে, অর্থাৎ রোধও কমবে। তাহলে এখানে বলতে পারি কি অথবাটা রোধ কমবে। ওকে, রোধ কমবে। অর্ধ পরিবাহের ক্ষেত্রে উষ্ণতা যত বৃদ্ধি পাবে রোধাঙ্ক এবং রোধ উভয় কমতে থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট হচ্ছে 2.11 বাম স্তম্ভ ডান স্তম্ভ। বাম স্তম্ভ কী বলে দেখলাম, তীব্রতম তড়িৎ ধনাত্মক মূল্য। আমি এগুলো পরপর লিখে ফেলি, তারপরে অ্যান্সারটাও তার পাশে লিখে ফেলবো। তাহলে এখানে দেখানো কী দিয়েছে 2.11। ওকে, এর একেরটা কী বলেছে, তীব্রতম তড়িৎ ধনাত্মক মূল্য। তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল। ওকে, 2 নম্বরটা কী দেখানো, 2 নম্বরটা কী বলেছে এখানে, বা এখানে আমরা 1 2 করে দিচ্ছি, 1 এখানে 2। ওকে, 2 নম্বরটা কী হচ্ছে CaH2 যৌগটি, যৌগটি। ওকে, এটা কী হবে সেটা লিখতে হবে। 3 নম্বরটা হচ্ছে কি, 3 নম্বরটা কী হচ্ছে, একটি শূন্যযোজী মৌল, একটি শূন্যযোজী মৌল। তাহলে সেটা কী হবে, নিষ্ক্রিয় মৌল, তবে শূন্য যোজ্যতা হবে। 4 নম্বরটা দেখে নাও, O2 গঠন হয় যে বন্ধন দ্বারা, O2 অণু গঠন হয় যে বন্ধন দ্বারা। এখানে খুবই সহজ, এখানে তো আমরা এই দুটো তো উত্তর তো সহজেই বলতে পারবো। প্রথমে কি, একটি শূন্যযোজী মৌল, শূন্যযোজী মানে কি, যেটা নিষ্ক্রিয় মৌল। তাহলে এখানে রাইট হ্যান্ড সাইডে কী কী আছে দেখে নাও। 1 নম্বর হচ্ছে রেডন, সিজিয়াম, সমযোজী, তড়িৎযোজী। তো সমযোজী তড়িৎযোজী বাদ আমরা দেখে নাও, মানে এলিমিনেশন প্রসেস সবসময় ইউজ করবো। যখন আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ নেবো, এলিমিনেশন মানে যেটা হবে না সেগুলো বাদ দিয়ে যেটা পড়ে থাকে সেটা আমরা বসাবো। তাহলে এখানে সমযোজী তড়িৎযোজী, তার মধ্যে এই দুটো হবে না। ওকে, মানে প্রথমেরটা তো হবেই না, একটি শূন্যযোজী মৌল, এটা নিষ্ক্রিয় একটা মৌল হবে। তাহলে সমযোজী তড়িৎযোজী এটা হবে না। নেক্সট সিজিয়াম হবে, তাহলে একটা পাওয়া যায় রেডন হবে একটি শূন্যযোজী মৌল, এটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। ওকে, তাহলে এটা হচ্ছে কি, কত নম্বর কোশ্চেন দেখেন, 1, ওটা 1 হবে। ওকে, রেডন। ওকে, রেডন হচ্ছে কি, একটি শূন্যযোজী মৌল। তারপর দেখেন O2 অণু গঠন হয় যে বন্ধন দ্বারা, অক্সিজেন অণু, সেটা কি সমযোজী বন্ধন দ্বারা। অর্থাৎ এখানে কি হবে 3 নম্বর। ওকে, 3 নম্বর সমযোজী বন্ধন দ্বারা O2 অণু গঠন হয়। নেক্সট কোশ্চেন দেখেন আমরা কি করব, তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল। এটা খুব সহজ, দেখবে এটা হচ্ছে কি, এইটা অ্যান্সার হবে কি সিজিয়াম, অর্থাৎ 2 নম্বরটা সিজিয়াম। ওকে, সিজিয়াম হচ্ছে কি, একটি তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল। তাহলে একটাই পাওয়া যায় CaH2, যৌগটি হলো কি তড়িৎযোজী যৌগ। তাহলে এটা কী হবে দেখে নাও, এটা হচ্ছে কি তড়িৎযোজী, অর্থাৎ 4 নম্বর তড়িৎযোজী। তাহলে এগুলো লিখে নাও ভালো করে, বা বইয়ে দাগ দিয়ে নাও। তাহলে হচ্ছে কি তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে কি সিজিয়াম, CaH2 হচ্ছে যৌগটি হলো কি তড়িৎযোজী যৌগ, একটি শূন্যযোজী মৌল, শূন্যযোজী। ওকে, এখানে হচ্ছে কি একটি শূন্যযোজী মৌল হচ্ছে কি রেডন হবে, আর O2 অণু গঠন হয় যে বন্ধন দ্বারা, সেটা হচ্ছে কি সমযোজী বন্ধন দ্বারা। ওকে, তাহলে নেক্সট কোশ্চেন দেখেন 2.12 12 নম্বর কোশ্চেনটা কী বলেছে, দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তড়িৎযোজী পদার্থের নাম লেখো। খুবই সহজ, আমরা যে লবণ খাই, খাদ্য লবণ, সেইটা হচ্ছে কি তড়িৎযোজী, সোডিয়াম ক্লোরাইড, NaCl। ওটা সংকেত হচ্ছে কি NaCl। এটা হচ্ছে দৈনন্দিন ব্যবহার একটি আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ। তাহলে সঠিক উত্তরটা কী হবে দেখে নাও, 2.12 হচ্ছে কি
Cl সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। ওকে, সোডিয়াম ক্লোরাইড বা NaCl, এটা হচ্ছে একে আমরা নর্মাল বলি কি খাদ্য লবণ। নেক্সট কোশ্চেন 2.13 কী বলছে দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কী ধরনের বিক্রিয়া ঘটে? তাহলে ক্যাথোডে যেই ক্যাটায়নটা আছে, ক্যাটায়ন কী করে, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে। তাহলে কোনো আয়ন বা কোনো মৌল যখনই ইলেকট্রন গ্রহণ করবে তার কি ঘটবে, বিজারণ ঘটবে। তাহলে ক্যাথোডে কী হয়, অ্যাকচুয়ালি বিজারণ হয়। ক্যাথোডে হচ্ছে কি নেগেটিভ প্লেট, একটা বলা যেত, একটা প্লেট আছে যেখানে কি আছে, নেগেটিভ আয়ন আছে, নেগেটিভ ইলেকট্রন আছে, ইলেকট্রন সোর্স। ওকে, ইলেকট্রন সোর্স ক্যাথোড। ওকে, তাহলে এখানে কি আসবে, ক্যাটায়ন, কোনো একটা মৌল পজিটিভ, তা সে এখান থেকে কী করবে, ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন গ্রহণ করলে কী হবে, এটা বিজারণ হবে। ওকে, তাহলে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে, বিজারণ বিক্রিয়া ঘটে। তাহলে এটা 2.13। ওকে, 2.13 তাহলে কী হবে, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কী ধরনের বিক্রিয়া ঘটে, বিজারণ ঘটে, বিজারণ বিক্রিয়া ঘটে। তাহলে অপোজিট দিকে আমরা বলতে পারি কি, অ্যানোডে তাহলে কী বিক্রিয়া ঘটবে, ইলেকট্রন বর্জন করে ওখানটায়, তাই সেখানে জারণ ঘটে। তাহলে অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে আর ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে, এই দুটো ভালো করে মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখে নাও, অথবা আছে 2.13 অথবা। কোশ্চেনটা কী বলে দেখে নাও, তড়িৎ বিশ্লেষণে কী ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণের সময় কী ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? দেখুন, এটা আগেও আলোচনা করেছিলাম, সর্বদা মনে রাখবে তড়িৎ বিশ্লেষণের সময় সর্বদা সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট, ডিসি কারেন্ট ব্যবহার করা হয়। এসি কারেন্ট ব্যবহার করলে তড়িৎ বিশ্লেষণ হবে না। তাহলে এখানে কি প্রবাহ ব্যবহার করা হয়, এটা অথবা, সেটা কি সমপ্রবাহ, সমপ্রবাহ ব্যবহার করা হয়। ওকে, সমপ্রবাহ ব্যবহার করা হয়। তাহলে তড়িৎ বিশ্লেষণে কী ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়, সমপ্রবাহ ব্যবহার করা হয়। আর পাশে নোট আগে লিখে রাখো যে তড়িৎ বিশ্লেষণে যদি এসি কারেন্ট বা পরবর্তী প্রবাহ ব্যবহার করা হয় তা তড়িৎ বিশ্লেষণ হবে না। ওকে, বা তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে এসি প্রবাহ বা পরবর্তী প্রবাহ ব্যবহার করা হয় না, এইটা উল্টো করে কোশ্চেন দেয়। তাহলে সর্বদা সমপ্রবাহ বা ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয়। ওকে, তার নেক্সট কোশ্চেন দেখালাম, নেক্সট হচ্ছে 2.14 কোশ্চেন, আম্লিক প্রকৃতির একটি তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের নাম লেখো। আম্লিক প্রকৃতির তীব্র তড়িৎ বিশ্লেষক পদার্থের নাম হচ্ছে কি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তা 2.14, ওকে 2.14 HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আম্লিক প্রকৃতির তীব্র তড়িৎ বিশ্লেষক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো 2.15, 15 নম্বর কোশ্চেনটা, N পরমাণু ও অক্সিজেন পরমাণুর আয়নীয় বিভব শক্তি তুলনা করো। এটা দেখে নাও, মানে যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণীর যে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক গেলে, ভালো করে মনে রাখো, বাম দিক থেকে ডান দিকে গেলে, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আয়নীয় শক্তি কী হয়, বৃদ্ধি পায়। ভালো করে কথাটা মনে রাখো বা এটা লিখে রাখো, আর বইয়ে দেখো শেষের দিকে আছে এটা, বা আমি আর ভিডিও যদি দেখে থাকো খুব সহজে তাহলে এটা এগুলো ডিসকাস করা হচ্ছে, খুব সহজেই তোমরা বুঝতে পারবে। বাম দিক থেকে পর্যায় সারণীর বাম দিক থেকে পর্যায় বরাবর বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া হয় তাহলে আয়নীয় শক্তি বৃদ্ধি পায়, কিন্তু কয়েকটা ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটাই কোশ্চেন দিয়ে যায়, ম্যাক্সিমাম কোশ্চেনে ব্যতিক্রমে দেয়। সেটা কি, নাইট্রোজেন আর অক্সিজেন, নাইট্রোজেন আর অক্সিজেন। নাইট্রোজেনে দেখবেন নাইট্রোজেনের পর অক্সিজেন থাকে, নাইট্রোজেন পর্যায় বরাবর নাইট্রোজেন পরে অক্সিজেন, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে যায়। সেটা কি, নাইট্রোজেনের আয়নীয় শক্তিটা বেশি অক্সিজেনের তুলনায়। তার মানে নাইট্রোজেন গ্রেটার দ্যান অক্সিজেন, নাইট্রোজেন গ্রেটার দ্যান অক্সিজেন, অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীয় বিভবটা, আয়নীয় শক্তিটা বেশি। এরপরে ফ্লোরিন থেকে আবার অক্সিজেনের আয়নীয় শক্তিটা, ফ্লোরিনের আয়নীয় শক্তিটা বেশি হবে অক্সিজেনের তুলনায়, কিন্তু নাইট্রোজেনের এখানটায় হচ্ছে কি আয়নীয় শক্তিটা বেশি হবে। তাহলে এখানে কোশ্চেনটা কী বলছে, নাইট্রোজেন পরমাণু ও অক্সিজেন পরমাণু আয়নীয় বিভব, আয়নীয় ভবন শক্তির তুলনা করো। তাহলে এখানে বলবে কি N গ্রেটার দ্যান O, বা এখানে তোমরা বলতে পারো কোশ্চেন নম্বর কত দেখে নাও 2.15, তাহলে নাইট্রোজেনে N পরমাণুর, নাইট্রোজেন পরমাণুর আয়নীয় ভবন শক্তি, আয়নীয় ভবন শক্তি
অক্সিজেন পরমাণুর থেকে বেশি। ওকে, এটা লিখে তার মানে এটা হচ্ছে ব্যতিক্রমী। ওকে, তাহলে সেটা হচ্ছে কি বলবো, নাইট্রোজেন পরমাণু আয়নীভবন শক্তিটা অক্সিজেন পরমাণুর থেকে বেশি হবে। ওকে, তো নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 2.15 অথবা কোশ্চেনটা কি দেখে নাও, দীর্ঘ পর্যায় সারণীতে কপার সিইউ মৌলটির অবস্থান লেখো। খুবই সহজ, তোমরা দীর্ঘ পর্যায় আধুনিক পর্যায় সারণী খুলবে, থেকে দেখবে 11 নম্বর শ্রেণীর 4র্থ নম্বর পর্যায়, অর্থাৎ 11 নম্বর শ্রেণী এবং 4র্থ নম্বর পর্যায়। কোশ্চেন নম্বরটা দেখে নাও, এটা কি অথবা আছে। ওকে, অথবা তাহলে কী হবে, 11 নম্বর শ্রেণী এবং 4র্থ পর্যায়ে অবস্থিত। ওকে, তাহলে সিইউ কোথায় অবস্থিত দেখে নাও, 11 নম্বর শ্রেণীতে এবং 4র্থ নম্বর পর্যায়ে অবস্থিত আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে কি 2.16 16 নম্বর কোশ্চেনটা কী বলেছে, এমন একটি ধর্মের উল্লেখ করো যা সমজে যৌগের ধর্ম নয়। সমজে যৌগের ধর্ম নয় এমন একটি ধর্ম, সেটা হচ্ছে কি তড়িৎ পরিবহন করার ক্ষমতা বা তড়িৎ পরিবাহিতা। ওকে, তাহলে তড়িৎ পরিবাহিতা সমজে যৌগের ধর্ম নয়, তাহলে এটা তোমরা লিখে রাখবে তড়িৎ পরিবাহিতা। তাহলে কোশ্চেন নাম্বার কত দেখো না, কোশ্চেন নাম্বার হচ্ছে কি 2.16। ওকে, 2.16 তড়িৎ পরিবাহিতা বা তড়িৎ পরিবহন করার ক্ষমতা সমজে যৌগের ধর্ম নয়। নেক্সট কোশ্চেন দেখো না 2.17 ধাতব পরিবাহিতে তড়িতের বাহককে। খুবই সহজ, এইটা দেখবে এই কোশ্চেনটাও রিপিট হচ্ছে। একটা ধাতব পরিবাহী আছে, ধরো একটা ধাতব পরিবাহী আছে, তার মধ্যে যে কারেন্ট আমরা পাই, আই কারেন্ট পাই, সেটা কী কারণে হয়, সেটা মুক্ত ইলেকট্রন, পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রন আছে সেই মুক্ত ইলেকট্রন প্রবাহের জন্য আমরা এখানে কি কারেন্ট পেয়ে যাই। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 2.17, সেটা দেখি মুক্ত ইলেকট্রন। ওকে, মুক্ত ইলেকট্রনের কারণে ধাতব পরিবাহিতে কী হয়, কারেন্ট প্রবাহিত হয়। অবশ্যই এটা মনে হবে, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হবে। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন হচ্ছে 2.18 18 নম্বর কোশ্চেনটা, তড়িৎ লেপনের সময় ক্যাথোড হিসাবে কোনটি নেওয়া হয়। তড়িৎ লেপনের সময় ক্যাথোড হিসাবে দেখে নাও, তড়িৎ লেপন যদি করা হয়, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে কি ক্যাথোড। তাহলে তড়িৎ লেপনের সময় কী হয়, যার দেখে নাও, ভালো করে মনে রাখবে, এটা দরকার পড়লে তোমরা লিখে রাখো। ওকে, তড়িৎ লেপনের সময় যার লেপন দেবো, হয়তো সোনার লেপন দেবো বা রূপোর লেপন দেবো, যার লেপন দেবো সেটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। অ্যানোড। ওকে, সেটাকে আমরা কী দণ্ড হিসাবে ব্যবহার করি, অ্যানোড দণ্ড। অথবা আমরা সোনার প্রলেপ দেবো, তাহলে সোনার পাতলা পাতকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। আর যার উপরে লেপন দেবো, তামার উপরে সোনার লেপন দেবো, তা সেটাকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব। ওকে, তোমার যার উপর যেই পদার্থের উপর, তাহলে এটা আমরা কি কোশ্চেনে কী দেখে নাও 2.18 তড়িৎ লেপনের সময় ক্যাথোড হিসাবে কোনটি নেওয়া হয়, যার উপর যেই পদার্থের উপর তড়িৎ লেপন দেওয়া হয়। ওকে, যেই পদার্থের 2.18 আমরা বলতে পারি কি, যে পদার্থের উপর তড়িৎ লেপন দেওয়া হবে তাকে বা সেই পদার্থকে ক্যাথোড হিসাবে ব্যবহার করতে হবে। ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয়। ওকে, ব্যবহার করা হয়। ওকে, অর্থাৎ যেই পদার্থের উপর আমি তড়িৎ লেপন দেবো সেই পদার্থকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব। আর অ্যানোড হিসাবে কাকে ব্যবহার করব, যার লেপন দেবো, সোনার লেপন দিলে সোনা হিসাবে ব্যবহার করবো অ্যানোডকে। আর যদি আমি রূপোর প্রলেপ দিতে চাই তাহলে রূপোরটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করব। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখে নাও 2.18 অথবা অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন অনুপাত কত, 2:1। ভালো করে মনে রাখো, অ্যাসিড মিশ্রিত জলে, ওকে, অ্যাসিড মিশ্রিত জলে যে তড়িৎ বিশ্লেষণ করা হয়, তাহলে ক্যাথোড এবং অ্যানোড দুটো, যদি আমরা এখানে জার নিই, এখান থেকে এবার দুটো জার নেওয়া হয়,
এখানে দেখবে এখানে প্লাটিনাম দণ্ড থাকে, এখানে জল আছে। ওকে, এখানে জল আছে। তাহলে ক্যাথোডে কী উৎপন্ন হবে? হাইড্রোজেন উৎপন্ন হবে, আর অ্যানোডে উৎপন্ন হবে কি? অক্সিজেন গ্যাস। তাহলে এখানে যে ভালো করে মনে রাখবে, এটা হচ্ছে অ্যানোড। ওকে, এটা হচ্ছে কি? অ্যানোড, আর এটা হচ্ছে কি? ক্যাথোড। তাহলে অ্যানোডের যে আয়তনের গ্যাস উৎপন্ন হবে, ভালো করে মনে রাখো, যে আয়তনে গ্যাস উৎপন্ন হবে, ক্যাথোডে তার দ্বিগুণ আয়তনে গ্যাস উৎপন্ন হবে। অর্থাৎ যদি অ্যানোডে ভি আয়তনের অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, তাহলে ক্যাথোডে 2V আয়তনের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে যে গ্যাস উৎপন্ন হচ্ছে, ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কী হবে? তাহলে 2V:V। তাহলে VV কাটলে কত পাবো আমরা? 2:1। ওকে, তাহলে এটা কত পাওয়া যাবে? এখানে 2:1 পাওয়া যাবে এই অনুপাতটা। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এই কোশ্চেনটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে, অনেকবার আছে। অবশ্যই এই অংশটা একটু ভালো করে দেখার চেষ্টা করবে। ওকে, তাহলে দেখে নাও আজকে টোটাল তোমাদের মডেল কোশ্চেন সেট 11-র যে গ্রুপ বি এর যে শর্ট কোশ্চেনগুলো ছিল, প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করে দিলাম। কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। যদি কোনো যে ডাউট থাকে সেটাও তোমরা কমেন্টে বলবে। যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।